আসসালামু আলাইকুম। আমি আহমেদ আদিব আরাফ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি উদ্ভাসন মাসে আয়োজিত উদ্ভাস ভার্সিটি খ মান্থলি জিকে হাইলাইটস এর জুন পর্বে। এই পর্বে আমরা বিগত জুন মাসে বাংলাদেশ এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে ঘটে যাওয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নিয়ে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। শুরুতেই দেখে নিই এবারের পর্বে কি কি থাকছে। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হয়েছে বাংলাদেশ, এই বিষয়টিও থাকছে। এছাড়াও এবছরের বাজেট ঘোষণা, এভারেস্টের চূড়ায় আরেকবার বাংলাদেশ, পরলোকে মুস্তাফা মনোয়ার এবং এক নজরে জুন মাসের বাংলাদেশ অর্থাৎ জুন মাসে বাংলাদেশের ভেতরে ঘটে যাওয়া আরো অন্যান্য গুরুত্বপূর্ণ ঘটনা এক নজরে সেগুলোও থাকছে। এছাড়া আন্তর্জাতিক বিষয়গুলিতে ইরান এবং যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক স্বাক্ষর নিয়েও কথা থাকছে। এছাড়া ব্রিটিশ প্রধানমন্ত্রী পদত্যাগ, জি7 সম্মেলন, ইলন মাস্কের ট্রিলিয়নিয়ার হওয়া এবং জুন মাসের অন্যান্য আন্তর্জাতিক যে ঘটনাগুলো সেগুলো নিয়েও আমাদের এই পর্বে আলোচনা থাকছে। এছাড়াও জুন মাসের বিভিন্ন আন্তর্জাতিক দিবস এবং খুবই গুরুত্বপূর্ণ যে সমীক্ষা ও রিপোর্ট গুলো রয়েছে সাম্প্রতিক সেগুলো নিয়েও আমরা কথা বলবো। তাহলে চলুন প্রথমেই বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা শুরু করি। শুরুতেই দেখতে পাচ্ছি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। ইতিহাসে দ্বিতীয়বারের মতো এই ঘটনা ঘটলো। একজন বাংলাদেশী অর্থাৎ বাংলাদেশের প্রতিনিধি হিসেবে তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। অর্থাৎ এক্ষেত্রে আসলে দেশই প্রতিদ্বন্দ্বিতা করে, দেশই প্রার্থী হয় এবং দেশের পক্ষ থেকে একজনকে মনোনয়ন দেওয়া হয় যিনি এই বিষয়টার সাথে রিলেটেড। এর আগেও যখন ১৯৮৬ সালে প্রথমবার তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশিদ চৌধুরী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছিলেন, তিনি কিন্তু পররাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং বর্তমানেও ডক্টর খলিলুর রহমান, তিনি বর্তমান পররাষ্ট্রমন্ত্রী, তিনি কিন্তু আবার জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন এবং তিনি ৮১তম অধিবেশনের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন এবং এই ৮১তম অধিবেশনের মেয়াদ হবে ২০২৬ থেকে ২০২৭ সাল পর্যন্ত, অর্থাৎ ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে ২০২৭ সালের সেপ্টেম্বর পর্যন্ত। এবং এই যে নির্বাচনটি সেটির কিন্তু গোপন ব্যালটে এটার ভোটাভুটি অনুষ্ঠিত হয় এবং এটা অনুষ্ঠিত হয় ২ জুন ২০২৬-এ নিউ ইয়র্কে জাতিসংঘের যে সদর দপ্তর রয়েছে সেখানে। এবং এই যে ভোটাভুটি সেখানে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ছিল সাইপ্রাস এবং সাইপ্রাসের পক্ষে সেখানে মনোনীত ছিলেন তাদের রাষ্ট্রদূত আন্দ্রেয়াস এস কাকোরিস। এবং এই যে প্রতিদ্বন্দ্বিতা, এখানে যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভোটের ফলাফলের মাধ্যমে। বাংলাদেশ এখানে পেয়েছে ৯৯টি ভোট এবং সাইপ্রাস এখানে পেয়েছে কিন্তু ৯১টি ভোট, অর্থাৎ ভোটের ব্যবধান কিন্তু খুব বেশি নয়। এবং ডক্টর খলিলুর রহমানের সভাপতিত্বের মেয়াদ হবে ২০২৬ থেকে ২৭, আমরা আগেই বলেছি। এবং খলিলুর রহমান তার এই দায়িত্ব গ্রহণ করবেন ৮ সেপ্টেম্বর ২০২৬-এ। এবং বাংলাদেশ এই যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে সেটা কিন্তু ২০২০ সালেই ঘোষণা করা হয়েছিল এবং সাইপ্রাস কিন্তু এই ঘোষণাটা দিয়েছিল ২০১৬ সালে এবং তারা তখন থেকেই সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে নিজেদের যে প্রচারণা সেটা কিন্তু শুরু করে আসছিল। বাংলাদেশ ২০২০ সালে ঘোষণা দিলেও তারা তখন কিন্তু প্রার্থী নির্বাচন করেনি এবং প্রার্থী কিন্তু নির্বাচিত করা হয় এই ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে, যখন ডক্টর খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। সে সময় নির্বাচিত সরকার এসে তাকে পররাষ্ট্রমন্ত্রী বানায় এবং তখনই এই সিদ্ধান্তটি নেওয়া হয়। এবং এই অল্প সময়ে প্রচারণার মাধ্যমে কিন্তু বাংলাদেশ সাইপ্রাসের দীর্ঘ ১০ বছরের সেই যে পরিকল্পনা, সেই পরিকল্পনায় তাকে হারিয়ে দিয়ে বাংলাদেশ কিন্তু এই ঐতিহাসিক জয়টি অর্জন করেছে। তারপর আমরা দেখতে পাচ্ছি ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট ঘোষণা হয়েছে এবং এই বাজেটটা ঘোষিত হয় ১১ই জুন ২০২৬-এ। এবং এই যে বাজেটটা, এই বাজেটটা কিন্তু বর্তমান বাংলাদেশের ৫৫তম বাজেট এবং ১৯৯৬ সালের অন্তর্বর্তী যে একটি বাজেট ছিল সেই বাজেট সহ যদি ধরা হয় এটা কিন্তু ৫৬তম বাজেট হবে। এবং এবারের বাজেটের স্লোগান হচ্ছে গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা। অর্থাৎ বাজেটের যেই মূল লক্ষ্য সেই লক্ষ্যটা হচ্ছে একটি গণতান্ত্রিক, মানবিক এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তোলা এবং এটার জন্য ৫ বছরের দীর্ঘ একটি পরিকল্পনা নেওয়া হয়েছে এবং সেই প্রেক্ষিতেই কিন্তু বাজেট ঘোষিত হয়েছে। এবং এবারের বাজেটের আকার দাঁড়িয়েছে ৯,৩৮,০০০ কোটি টাকা। এটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ বাজেট। যদিও বিগত কয়েক বছরেই আমরা দেখে এসেছি যে প্রতি বছর যে বাজেট দেওয়া হয় সেটা আগের বছরকে ছাড়িয়ে যায় এবং প্রত্যেক বছরের বাজেটটাই আসলে ইতিহাসের সবচেয়ে বড় বাজেট হিসেবে এসে দাঁড়ায়। আর এই বাজেটে কিন্তু উন্নয়ন ব্যয় যেটা সেটা ধরা হয়েছে ৩,১৬,০৭৫ কোটি টাকা। আর বাকি যে ব্যয়টা সেটা কিন্তু আসলে পরিচালন ব্যয়, অর্থাৎ সরকারের যে স্বাভাবিক কর্মকাণ্ড রয়েছে সেই নিয়মিত কর্মকাণ্ড পরিচালনার জন্যই কিন্তু বাকি
অংশগুলো ব্যবহার করা হবে। এখানে যদি আমরা দেখি যে ৯ লক্ষ আর এখানে ৩ লক্ষের যে পার্থক্যটা, এখানে প্রায় ৬ লক্ষ কয়েক হাজার কোটি টাকা, সেটা অর্থাৎ প্রায় পুরো বাজেটের ৬৬% কিন্তু সরকারের পরিচালন ব্যয় হিসেবেই যাচ্ছে এবং উন্নয়ন ব্যয় হিসেবে নতুন করে সরকার কোনো উন্নয়ন পরিকল্পনা নেওয়ার জন্য এই ৩,১৬,০৭৫ কোটি টাকা পাচ্ছে। অর্থাৎ ৩৩%, বাজেটের ৩৩% অংশ উন্নয়ন খাতে খরচ হবে এবং ৬৬% অর্থই খরচ হবে সরকারের নিয়মিত পরিচালন ব্যয় হিসেবে। এবং এইবারের বাজেটে মোট জিডিপির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬৮,৩০,০২৭ কোটি টাকা এবং সামাজিক নিরাপত্তায়, অর্থাৎ সরকার যে বিভিন্ন কার্ড দিচ্ছে, এছাড়াও সামাজিক নিরাপত্তার অধীনে বিভিন্ন ভাতার ব্যবস্থা রয়েছে, এগুলোর সম্মিলিতভাবে বাজেট ধরা হয়েছে ১,৪৪,৩৩৮ কোটি টাকা। এবং এবারের বাজেটে মূল্যস্ফীতি এবং সামগ্রিক পণ্যের মূল্য বৃদ্ধির হিসেবে জনগণকে একটু সুবিধা দেওয়ার জন্য সাধারণ করমুক্ত আয়সীমা ৪ লক্ষ টাকা ঘোষণা করা হয়েছে। যদিও বাজেটের শুরুতে প্রস্তাবনায় সেটা ৩,৭৫,০০০ টাকা বলা ছিল, কিন্তু পরবর্তীতে জুনের ৩০ তারিখে যখন অর্থ বিল পাস হয় সেই সময়টায় কিন্তু সেটাকে ৪ লক্ষ টাকা করা হয়। অর্থাৎ এক বছরে কারো আয় যদি ৪ লক্ষ টাকা বা তার কম হয় সেক্ষেত্রে তার কিন্তু ট্যাক্স দিতে হবে না। যদিও এখানে আরো কিছু হিসাব রয়েছে যে ট্যাক্সেবল অ্যামাউন্ট যেটা সেটা হচ্ছে ৪ লক্ষ টাকা বা তার বেশি হতে হবে। তারপর আমরা চলে যাই হচ্ছে এভারেস্টের চূড়ায় আরেকবার বাংলাদেশ। নুরুন্নাহার নিম্নি তিনি এভারেস্টের চূড়ায় পৌঁছেছেন ২৭ মে ২০২৬। তিনি বাংলাদেশে ৮ম বাংলাদেশী হিসেবে কিন্তু এভারেস্ট জয় করেছেন এবং বাংলাদেশী নারীদের মধ্যে তিনি কিন্তু তৃতীয়। এর আগে একই বছরে ২০১২ সালে একই বছরে ২ জন বাংলাদেশী কিন্তু বাংলাদেশী নারী এভারেস্ট জয় করেন। একজন হচ্ছেন নিশাত মজুমদার, একজন হচ্ছেন ওয়াসফিয়া নাজরিন। এবং প্রায় ১৪ বছর পর আরেকজন বাংলাদেশী নারী এভারেস্ট জয় করলেন। তারপর আমরা চলে যাচ্ছি পরলোকে মুস্তাফা মনোয়ার। মুস্তাফা মনোয়ার মৃত্যুবরণ করেছেন ২৯ জুন ২০২৬ এবং তিনি জন্মগ্রহণ করেছিলেন ১৯৩৫ সালের ১ সেপ্টেম্বরে। তিনি কিন্তু বাংলাদেশের পাপেট ম্যান নামে পরিচিত। বাংলাদেশে যে পাপেট শিল্প সেটার কিন্তু পথিকৃৎ তিনি এবং তার এই পাপেটের উল্লেখযোগ্য কিছু চরিত্র রয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি পাপেট চরিত্র পারুল রয়েছে, বাউল, এছাড়া বাঘামিনী। এই চরিত্রগুলোকে কিন্তু আমরা বিটিভিতে অনুষ্ঠিত মনের কথা অনুষ্ঠানে কিন্তু আমরা এই পাপেট চরিত্রগুলোকে দেখতাম এবং মুস্তাফা মনোয়ার নিজেও কিন্তু সেই অনুষ্ঠানগুলোতে হাজির হতেন। তিনি তার এই যে পাপেট শো এটা শুরু করেন ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময়। ভারতে যে শরণার্থী শিবিরে বাংলাদেশিরা আশ্রয় নিয়েছিল সেখানে সেই শরণার্থী শিবিরে শিশুদের মুখে হাসি ফোটাতে এবং তাদেরকে একটু আনন্দ দিতে তিনি কিন্তু তার জীবনের প্রথম যে পাপেট শো সেটি সেখানে অনুষ্ঠিত করেন এবং সেখানে তৎকালীন প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের ব্যঙ্গাত্মক চরিত্রকে পাপেট আকারে উপস্থাপন করে সেখানে তিনি শিশুদের সামনে সেই পাপেট শোটি তুলে ধরেন এবং শিশুরা কিন্তু সেখানে খুবই আনন্দিত হয় এবং পরবর্তীতে স্বাধীন বাংলাদেশে শুরু থেকেই কিন্তু তিনি সংস্কৃতি অঙ্গনে একজন অগ্রগণ্য ব্যক্তি হিসেবেই কাজ করেছেন। এবং মুস্তাফা মনোয়ারের পিতা হলেন বাংলাদেশের বিখ্যাত কবি গোলাম মোস্তফা। এছাড়া মুস্তাফা মনোয়ারের উল্লেখযোগ্য কিছু কীর্তি যদি আমরা দেখি, তিনি বিটিভিতে নতুন কুড়ি যে অনুষ্ঠান শুরু হয়েছিল ১৯৭৬ সালে সেটির শুরু থেকেই কিন্তু তিনি কাজ করেছেন এবং দ্বিতীয় সাফ গেমস যেটা ঢাকায় অনুষ্ঠিত হয় সেটার মাস্কট মিশুক এটা তিনি সহ-নির্মাণ করেন এবং এটার যে নামকরণটা মিশুক নামকরণ এটাও কিন্তু তারই করা ছিল। এরপর আমরা বাংলাদেশের জুন মাসে ঘটে যাওয়া অন্যান্য গুরুত্বপূর্ণ ঘটনাগুলো যদি একটু দেখে নিই, যে ১লা জুন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান তিনি কিন্তু পদত্যাগ করেছেন। বর্তমানে এই মন্ত্রণালয়ে কোনো এখনো মন্ত্রী অ্যাসাইন হননি। এই মন্ত্রণালয়ের যে প্রতিমন্ত্রী ছিলেন তিনি কিন্তু দায়িত্ব পালন করছেন। এছাড়াও ৪ জুন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান তিনি ৩ দিনের সফরে ঢাকায় আসেন এবং বাংলাদেশের সাথে তুরস্কের কয়েকটি চুক্তি কিন্তু স্বাক্ষরিত হয় এবং এটাকে বাংলাদেশের সাথে তুরস্কের সম্পর্কে একটি ঐতিহাসিক ধাপ হিসেবে কিন্তু গণ্য করা হচ্ছে। এছাড়াও ৭ জুন বর্তমান যে বাজেট অধিবেশন অনুষ্ঠিত হচ্ছিল সেটির অধিবেশন শুরু হয় এবং তারই প্রেক্ষিতে কিন্তু ১১ জুন বাজেট ঘোষিত হয়। এবং ৯ জুন সুপ্রিম কোর্টের জন্য যে পৃথক সচিবালয় করা সংক্রান্ত হাইকোর্টের রায় ছিল সেটি আপিল বিভাগ কর্তৃক স্থগিত করা হয়। ২০২৫ সালে সুপ্রিম কোর্টের জন্য পৃথক সচিবালয় করার নির্দেশ দিয়ে হাইকোর্ট একটি রায় দিয়েছিল এবং সেই রায় পরবর্তীতে কিন্তু এবছর এসে আপিল বিভাগ স্থগিত করেছে। এতে আসলে বিচার বিভাগের স্বাধীনতার যে বিষয়টা সেটা কিন্তু আরো বিলম্বিত হলো। তারপর ১১ই জুন প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ ওয়ানডে সিরিজ জয়লাভ করে নিজের দেশের মাটিতে এবং একই সাথে বিশ্বকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাক টিকিট উন্মোচন করেন।
14 জুন নরসিংদী মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য প্রজ্ঞাপন জারি হয়। দেশে কিন্তু মেডিকেল কলেজের সংখ্যা এর মাধ্যমে আরো একটি বাড়লো এবং পরবর্তীতে আরো একটি নতুন মেডিকেল কলেজের প্রজ্ঞাপন জারি হতে যাচ্ছে। এছাড়াও 16 জুন দেশের 64তম জিআই পণ্য হিসেবে মানিকগঞ্জের হাজারি গুড় স্বীকৃতি লাভ করে। এর মধ্যে এটি হচ্ছে সর্বশেষ স্বীকৃতিপ্রাপ্ত জিআই পণ্য এবং এটি কিন্তু দেশের 64তম জিআই পণ্য, অর্থাৎ দেশে এখন পর্যন্ত 64টি পণ্য জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। এছাড়া 19 জুন দেশে প্রথমবারের মতো এআই সামিট অনুষ্ঠিত হয় এবং 21 জুন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তার নির্বাচিত হওয়ার পর প্রথম বিদেশ সফরে তিনি কিন্তু মালয়েশিয়া গমন করেন এবং সেই মালয়েশিয়া থেকে কিন্তু তিনি চীনেও গমন করেন এবং তার মালয়েশিয়া সফর এবং চীন সফর দুটোই কিন্তু রাষ্ট্রীয় সফর ছিল, অর্থাৎ এই দুটি দেশেরই সরকার প্রধানদের আমন্ত্রণে তিনি কিন্তু সেই দেশে গমন করেন এবং সেখানে কিন্তু বাংলাদেশের সাথে ওই দেশগুলোর যে দ্বিপক্ষীয় সম্পর্ক সেই সম্পর্ক উন্নয়নে বেশ কিছু চুক্তিও স্বাক্ষরিত হয়। এছাড়াও গত মে মাসে প্রধানমন্ত্রী তারেক রহমান নজরুল বর্ষ ঘোষণা করেছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আহ, জন্ম এবং মৃত্যুর প্রেক্ষাপটে এবং সেটার প্রজ্ঞাপন কিন্তু জারি করা হয় 21 জুন তারিখে। এছাড়া 24 জুন চীনের দালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের 17তম যে সামার দাবস সেখানে প্রধানমন্ত্রী অংশগ্রহণ করেন। তার সেই মালয়েশিয়া থেকে যে চীন গমন সেটার প্রেক্ষাপটে সেটার সাথে একসাথে মিলিয়ে কিন্তু বিশ্ব অর্থনৈতিক ফোরামের এই সম্মেলন, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী অংশগ্রহণ করেন। এবার আমরা চলে যাচ্ছি আন্তর্জাতিক বিষয়াবলিতে এবং সেখানে শুরুতেই দেখতে পাচ্ছি ইরান যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর। বিগত ফেব্রুয়ারি মাসে ইরানের উপরে কিন্তু যুক্তরাষ্ট্র হামলা শুরু করে এবং ইরান কিন্তু সাহসের সাথে সেই হামলা প্রতিরোধ করে আসছিল এবং সেই যুদ্ধের প্রেক্ষাপটেই কিন্তু ইরান হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করে, যার ফলে সমগ্র বিশ্বে একটা টালমাটাল পরিস্থিতির সৃষ্টি হয়। সেখান থেকে উত্তরণের লক্ষ্যেই ইরান এবং যুক্তরাষ্ট্রের এই ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলো এবং এই যে সমঝোতা চুক্তি এখানে কিন্তু প্রধান যে মধ্যস্থতাকারী সেটার ভূমিকা অবতীর্ণ হয়েছিল পাকিস্তান এবং এই কারণে এই সমঝোতা চুক্তিটার নাম দেয়া হচ্ছে ইসলামাবাদ মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। এটা স্বাক্ষরিত হয়েছে 17 জুন 2026 তারিখে এবং এই চুক্তিতে স্বাক্ষর করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারা কিন্তু একসাথে বসে এটা স্বাক্ষর করেন নাই। ফ্রান্সে যে G7 এর সম্মেলন চলছিল সেখানে ভার্সাই প্রাসাদে প্রেসিডেন্ট ট্রাম্প এই চুক্তিতে স্বাক্ষর করেছেন এবং পরবর্তী দিন মাসুদ পেজিশকিয়ান ইলেকট্রনিক ভাবে সেই চুক্তিতে স্বাক্ষর করেছেন বলে ইরান নিশ্চিত করেছে। তারা এছাড়াও ইরান এবং যুক্তরাষ্ট্রের যে প্রতিনিধি দল তারা আলাদাভাবে ফ্রান্সে বৈঠক করেছে এবং সেখানে এই যে চুক্তিটি হয়েছে সেটির বিভিন্ন ধারা নিয়ে তারা আলোচনা করেছে এবং সেখানে 14টি ধারায় তারা সম্মত হয়েছে এবং আশা করা যাচ্ছে এই চুক্তির প্রেক্ষিতে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে বর্তমান চলমান সংঘাত সেটি হয়তো বন্ধ হবে এবং সারা পৃথিবীর যে বর্তমান অবস্থা সেটি হয়তো স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। এছাড়াও দেখতে পাচ্ছি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার কিন্তু সাম্প্রতিক সময়ে পদত্যাগ করেছেন। তিনি পদত্যাগের ঘোষণা দেন 22 জুন 2026-এ। কিয়ার স্টারমার লেবার পার্টির একজন নেতা এবং কিয়ার স্টারমার কিন্তু 2024 সালের 5 জুলাই প্রধানমন্ত্রী নির্বাচিত হন, অর্থাৎ তিনি কিন্তু পুরোপুরি 2 বছরও আসলে ক্ষমতায় থাকেননি। এর মধ্যেই তার সরকারের জনপ্রিয়তা হ্রাস এবং দলীয় অসন্তোষের কারণে আসলে তাকে পদত্যাগ করতে হলো। স্থানীয় সরকার নির্বাচনে কিন্তু তাদের দলের ব্যাপক ভরাডুবি হয়েছে এবং এখান থেকেই ধরে নেওয়া হচ্ছে যে সরকারের প্রতি আসলে জনগণের আস্থা নেই এবং সেই প্রেক্ষিতেই কিন্তু কিয়ার স্টারমার পদত্যাগ করেছেন। তার আগেও যে প্রধানমন্ত্রী ছিলেন তিনিও কিন্তু খুব বেশি দিন ক্ষমতায় ছিলেন না এবং বিগত বেশ কয়েক বছরেই দেখা যাচ্ছে যে ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করার পর থেকেই যুক্তরাজ্যে প্রধানমন্ত্রীরা কিন্তু আসলে পূর্ণ মেয়াদে কেউই ছিলেন না এবং খুব ঘন ঘন যুক্তরাজ্যে কিন্তু সরকার বদল হচ্ছে। এটা কিন্তু তাদের রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক যে স্থিতিশীলতা সেটাকেও আসলে নষ্ট করছে। দেখতে পাচ্ছি G7 সম্মেলন অনুষ্ঠিত হয়েছে 15 থেকে 17 জুন 2026-এ। সারা বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশগুলোর একটি ফোরাম হচ্ছে G7। এটা কোনো আনুষ্ঠানিক সংগঠন নয়, এটি একটি অনানুষ্ঠানিক জোট। তারা একসাথে মিলে সারা বিশ্বের অর্থনৈতিক কর্মপরিকল্পনা এবং পলিসিগুলো তারা কিন্তু সেখানে ঠিক করে। এটা অনুষ্ঠিত হয় ফ্রান্সের অবকাশ যাপন কেন্দ্র এভিয়ান লা বেতেতে এবং এখানে এটা যেহেতু ফ্রান্সে অনুষ্ঠিত হয়েছে এবং এইখানে নেতৃত্ব দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন এবং এই সম্মেলনে 9টি যৌথ ঘোষণা গৃহীত হয় সারা পৃথিবীর অর্থনৈতিক ব্যবস্থা সচল করতে এবং আরো ভালো অবস্থায় নিয়ে যেতে এবং বর্তমান যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো মোকাবেলায় তারা এই ঘোষণাগুলো দিয়েছে এবং এই G7 এর সম্মেলনে কিন্তু
ইউক্রেনের বর্তমান যে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তিনি উপস্থিত ছিলেন এবং ইউক্রেনের সার্বভৌমত্বের প্রতি G7 এর নেতারা আবারও সমর্থন তাদের পুনর্ব্যক্ত করেছেন। পূর্বে কিন্তু রাশিয়াও এই জোটের অন্তর্ভুক্ত ছিল। ইউক্রেনের উপর হামলার প্রেক্ষিতে রাশিয়াকে কিন্তু এই জোট থেকে সরিয়ে দেওয়া হয়। বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক। $1 ট্রিলিয়ন অর্থ আসলে $1000 বিলিয়ন, একের পরে প্রায় 12টি শূন্য। এবং সম্প্রতি SpaceX, ইলন মাস্কের যে কোম্পানি রয়েছে SpaceX, তারা রকেট এবং স্যাটেলাইট এগুলো লঞ্চ করে থাকে। এটির IPO হয়েছে, অর্থাৎ ইনিশিয়াল পাবলিক অফারিং। তারা তাদের শেয়ার বাজারে ছেড়েছে প্রাথমিকভাবে এবং এর মাধ্যমে তারা সরাসরি সংগ্রহ করেছে $75 বিলিয়ন এবং আরো কিছু রাইট অফের মাধ্যমে তারা মোট প্রায় $84 বিলিয়ন কিন্তু সংগ্রহ করেছে টোটাল সব মিলিয়ে। এবং এই যে শেয়ার বিক্রি হয়েছে এটার মাধ্যমেই মাস্কের সম্পদের পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে 1.2 ট্রিলিয়ন কিংবা $1,20,000 কোটি। যদিও পুরোটাই হচ্ছে শেয়ারের হিসাব, পুরো কোনো তরল সম্পদ নয়, কিন্তু তবুও সম্পদের হিসাবে কিন্তু ইলন মাস্ক এখন ট্রিলিয়নিয়ার এবং বিশ্বের সবচেয়ে বড় ধনী ব্যক্তি। এছাড়া এক নজরে জুন মাসে সারা বিশ্বের অন্যান্য গুরুত্বপূর্ণ ঘটনা যদি দেখে নেই, যে 3 জুন সাম্প্রতিক যে ট্রাম্পের ঘন ঘন যুদ্ধ লাগানোর যে প্রবণতা এবং বিভিন্ন জায়গায় সংঘাত তৈরি করার যে তার একটা ইচ্ছা, এটা রুখে দিতে যুক্তরাষ্ট্রের হাউস অফ রিপ্রেজেন্টেটিভে বিশেষ করে ইরান যুদ্ধের প্রেক্ষাপটেই যে ট্রাম্পের যুদ্ধ পরিচালনার যে ক্ষমতা সেটা খর্ব করে একটি বিল কিন্তু পাশ হয়েছে। এবং 8 জুন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং 2 দিনের সফরে কিন্তু উত্তর কোরিয়া গমন করেছেন। উত্তর কোরিয়ার সাথে তাদের যে স্ট্র্যাটেজিক সম্পর্ক, এটার নতুন করে আলোচনায় কিন্তু এসেছে তার এই সফরের মাধ্যমে। এছাড়া 11ই জুন বিশ্বকাপ ফুটবল 2026 আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে এবং প্রথম ম্যাচ কিন্তু অনুষ্ঠিত হয়েছে। সামনের পর্বে আমরা বিশ্বকাপ ফুটবল নিয়ে বিস্তারিত আলোচনা কিন্তু করব। তারপর 18ই জুন ইরানের বন্দরে দিকে যাওয়া যত নৌযান রয়েছে সেগুলোর উপর অবরোধ কিন্তু যুক্তরাষ্ট্র উঠিয়ে নিয়েছে এবং ইরানের তেল বিক্রিতে যুক্তরাষ্ট্র সাময়িকভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে 22 জুন। অর্থাৎ আমরা এই যে সমঝোতা স্মারকটি দেখেছি, সমঝোতা স্মারকের প্রেক্ষিতে কিন্তু যুক্তরাষ্ট্র তাদের এই অবরোধগুলো উঠিয়ে নিয়েছে এবং ইরানের সাথে তাদের সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে। ইরানের উপর থেকে আগেও যে অবরোধগুলো ছিল সেটিও তারা কিন্তু এখন উঠিয়ে নিচ্ছে। এছাড়া 24 জুন ভেনেজুয়েলায় পরপর 2টি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, যেটির মাত্রা ছিল রিক্টার স্কেলে প্রথমটি 7.2 এবং পরবর্তীটি 7.5 এবং এতে কিন্তু ভেনেজুয়েলা ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রচুর মানুষ সেখানে নিহত হয়েছে এবং অনেককেই কিন্তু জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। জীবিত থাকার পরেও তারা কিন্তু বিল্ডিং এর নিচে চাপা পড়ার কারণে তাদের কিন্তু উদ্ধার করা সম্ভব হয়নি। এছাড়া জুন মাসের কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক দিবস যদি আমরা দেখে নেই, বিশ্ব দুগ্ধ দিবস ছিল 1 জুন এবং এটির প্রতিবাদ্য ছিল সেলিব্রেটিং উইমেন ফার্মার্স। এছাড়া বিশ্ব পরিবেশ দিবস ছিল 5 জুন, এটি খুবই গুরুত্বপূর্ণ এবং এটির প্রতিবাদ্য ছিল প্রকৃতি থেকে প্রেরণা, জলবায়ুর জন্য এবং আমাদের ভবিষ্যতের জন্য। এছাড়া আন্তর্জাতিক খেলাধুলা দিবস 11ই জুন, বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস 12ই জুন, বিশ্ব শরণার্থী দিবস 20 জুন এবং বিশ্ব বাবা দিবস ছিল জুন মাসের 3য় রবিবার। এটির কোনো নির্দিষ্ট তারিখ নেই, এটি একটি নির্দিষ্ট দিন ধরে কিন্তু পালন করা হয়। এরপরে গুরুত্বপূর্ণ রিপোর্ট ও সমীক্ষা। এই মাসে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিছু রিপোর্ট এবং সমীক্ষা প্রকাশ পেয়েছে। যেমন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS, এটি 10 জুন বাজেট ঘোষণা ঠিক আগে তারা কিন্তু বাংলাদেশের মাথাপিছু আয় সম্পর্কিত সাময়িক যে হিসাব সেটি প্রকাশ করে এবং সেখানে কিন্তু আমরা দেখতে পাই যে বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় দাঁড়িয়েছে $3020 এবং বাংলাদেশের সামগ্রিক অর্থনীতির আকার কিন্তু $501 বিলিয়ন গিয়ে দাঁড়িয়েছে। এটা যদিও সাময়িক হিসাব। এবং পরবর্তীতে দেখছি বিশ্ব শান্তি সূচক গ্লোবাল পিস ইন্ডেক্স, এটি প্রকাশিত হয় 11ই জুন এবং এটি প্রকাশ করে ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস IP। এটি একটি অস্ট্রেলিয়া ভিত্তিক প্রতিষ্ঠান এবং এর প্রতিবেদন অনুযায়ী সবচেয়ে শান্তির দেশ পৃথিবীতে হচ্ছে আইসল্যান্ড এবং সবচেয়ে কম শান্তিপূর্ণ দেশ হিসেবে রয়েছে রাশিয়া। এবং এই রিপোর্টে রাশিয়ার অবস্থান এটা থাকার কারণে এটা রিপোর্টের গ্রহণযোগ্যতাও একটু কিছুটা প্রশ্নবিদ্ধ থাকে, যদিও রাশিয়ার উপরে যেই দেশগুলো রয়েছে সেগুলোর প্রেক্ষাপট অনুসারে রাশিয়ার যে বর্তমান অবস্থান সেটাও কিন্তু আসলে প্রশ্নবিদ্ধ, যে কিভাবে এই রিপোর্টের বিভিন্ন র্যাঙ্কিং করা হয়। এবং এখানে বাংলাদেশের অবস্থান কিন্তু রয়েছে 117তম। এবং আমরা যদি শক্তিশালী পাসপোর্ট সূচক দেখি, হেনলির পাসপোর্ট সূচক, এটা প্রকাশিত হয়েছে 5 জুন এবং এটা প্রকাশ করেছে হেনলি অ্যান্ড পার্টনার্স যুক্তরাজ্য। এবং এই যে শক্তিশালী পাসপোর্ট, এটা কিন্তু আসলে তারা প্রকাশ করে যে কোন দেশের ব্যক্তিরা কতগুলো দেশে
ভিসা মুক্তভাবে যাতায়াত করতে পারেন, যে সরাসরি আগে থেকে কোনো ভিসা নিতে হবে না, সেই দেশে গেলেই অন অ্যারাইভাল ভিসা তাকে দেওয়া হবে তার পাসপোর্টের প্রেক্ষিতে। এই প্রেক্ষিতে পাসপোর্টের যে শক্তি সেটা নির্ধারণ করা হয়, এবং এই হিসেবে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হচ্ছে সিঙ্গাপুরের এবং দ্বিতীয় সর্বোচ্চ হচ্ছে জাপানের। আর সবচেয়ে কম শক্তিশালী পাসপোর্ট এটা হচ্ছে আফগানিস্তানের, এবং বাংলাদেশের অবস্থান হচ্ছে এখানে 96তম, এবং আফগানিস্তানের অবস্থান কিন্তু 103তম, অর্থাৎ বাংলাদেশের অবস্থান কিন্তু একদমই প্রায় শেষের দিকেই আমরা বলতে পারি। এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করি আপনারা এনজয় করেছেন, এবং পরবর্তী পর্বে আপনাদের সাথে আবারও দেখা হবে। ততদিন পর্যন্ত সবার জন্য শুভকামনা।